পাইপলাইনের প্লেয়ারকে আমরা রেডি না করে ন্যাশনাল টিমে নিয়ে যাচ্ছি। মোটামুটি বোঝা যায় যে আমাদের যে পঞ্চমানব হয় সবাই সুবিধা হবে। আপনি কি মনে করেন যে অন্তত তাদের জায়গায় ফিল আপ হওয়ার জন্য অন্য পাইপলাইনে ওই ক্রিকেটারটা আমাদের আছে? ক্রিকেটার আছে, কিন্তু আপনি যদি বলেন কোয়ালিটি ক্রিকেটার, সেই জায়গাটায় কোশ্চেন মার্কটা চলে আসে। কোয়ালিটি কিছু প্লেয়ার রয়েছে, তাদের দিকে ক্রিকেট বোর্ড নজর রাখছে, তাদেরকে প্রসেসের মধ্যে রেখেছে। আমি যদি নাম মেনশন করতে চাই, আমি আসলে এই দুইজনের জায়গায় 4-5 জনের নাম মেনশন করতে চাই। ফর এক্সাম্পল আপনি সোহান, অঙ্কন, আকবর আলী, আমি যদি দেখি আফিফ, শামীম, ইয়াসির আলী রাফি, এই 6 জনের নামে মেনশন করলাম। এদের মধ্যে থেকে একটু নজরে রাখতে হবে যে ঢাকা প্রিমিয়ার লিগকে কে কীভাবে শেষ করছে, কে কোন কন্ডিশনে কাদের এগেনস্টে কীভাবে পারফর্ম করছে, সেই জায়গার একটা জাজমেন্টের পরে তাদের এখান থেকে কিছুটা শর্ট লিস্ট করা যেতে পারে। বাট স্টিল আমি বিলিভ করি এই দুজনকে রিপ্লেস করার জন্য এখনই বাংলাদেশে 2 জন বা 3 জনের নাম মেনশন করার মতো সময় এসে পৌঁছায়নি। সো সেখানে আমার মনে হয় যে একটু লম্বা সময় দেখতে হবে, বিকজ 27-এর ওয়ার্ল্ড কাপ যেটাকে টার্গেট করে এই পরিকল্পনা, যেটা আমাদের অপারেশন চেয়ারম্যান ফাহিম স্যারও বলেছেন যে 27-এর ওয়ার্ল্ড কাপে টার্গেট করে এগোচ্ছে। 1 বছর পরে যে হোঁচট খাওয়ার আগেই আমরা যেন এই পুলটাকে একটু বড় করে এগিয়ে যাই। তাহলে যেটা হবে, আমাদের ন্যাশনাল টিম এবং এ টিম দুটো জায়গা থেকেই এই 6 জন বা 5 জনের কাছ থেকে কোন 2 জন বা 3 জন অ্যাপ্রোপ্রিয়েট পারফেক্ট চয়েস হবে সেটা দেখার সুযোগ থাকবে। সো আমি আসলে এখনই যারা রয়েছে তারা একদম তাদেরকে সেমভাবে রিপ্লেস করে এসে পড়তে পারবে সেটা বলতে চাই না, তবে তাদের মধ্যে সেই অ্যাবিলিটি রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সেই জাজমেন্টটা করা যাবে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আন্ডার 19 থেকে উঠে আসা কথাটা শুনলে আমার কাছে মনে হয় যে তারা এখন রেডি না, তাদেরকে রেডি করতে হবে। বিকজ আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশে পাইপলাইন ছোটো বা মানুষ বলে যে প্লেয়ার নেই, প্লেয়ার আছে। পাইপলাইনের প্লেয়ারকে আমরা রেডি না করে ন্যাশনাল টিমে নিয়ে যাচ্ছি, সমস্যাটা ওইখানেই হচ্ছে। সো আমার মনে হয় পাইপলাইনের প্লেয়ার যথেষ্ট রয়েছে, তাদেরকে রেডি করার ক্ষেত্রে আমাদের সময় দিতে হবে, তাদেরকে প্রপারভাবে গাইড করে আপগ্রেড করে তারপরে ওই ন্যাশনাল টিমে নিতে হবে। সো তাহলে কিন্তু আমার মনে হয় যে সেই রিপ্লেসমেন্টটা বা তারা এনাফ সুযোগ পাওয়ার মতো অবস্থা থাকবে। একটা প্লেয়ারকে আমি আমার ফার্স্ট ন্যাশনাল সিলেক্ট হওয়ার পরে বলেছিলাম, একটা প্লেয়ারকে সহজে চান্স দেওয়া যেমনটা উচিত না, ঠিক একইভাবে সহজভাবে ছুঁড়ে ফেলা উচিত না। সো তাদেরকে প্রস্তুত করার যদি এনাফ সময় পাওয়া যায়, তাদেরকে রেডি করা যায়, তাহলে এনাফ সুযোগ তারা পাবে। বাট ওই 19 লেভেল থেকে যেই তারা সুযোগ পাবে, পারফর্ম করে ফেলবে, এটাতে আমি বিশ্বাস করি না। এক কথায় যেটা, সেটা হলো তারা কেউ রেডি না। আপনি দেখবেন যারা আসে তারা রেডি হয়ে আসে না। আপনি ম্যাক্সিমাম দেখবেন 19 থেকে 1 বছর বা 2 বছরের মধ্যে ন্যাশনাল লেভেল চলে আসে। 19 আর ন্যাশনাল লেভেল টপ লেভেলের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। যারা না খেলেছে তারা অনেক সময় রিয়েলাইজ করতে পারে না। আরেকটা বিষয় এখানে যোগ করতে চাই, এটা বেশি মেজর ইম্পর্টেন্ট, সেটা হলো 1 বছর একটা ছেলে ভালো খেলে, আপনি দেখবেন আমাদের ন্যাশনাল টিমে এসে 1 বছর অনেক ভালো খেলছে, তারপরে যে ফেল করা শুরু করে। বিকজ 1 বছর পর্যন্ত সেই প্লেয়ারটাকে অপোনেন্ট টিম খুব বেশি জানে না। যখনই পারফর্ম করা শুরু করে তখন তার এগেনস্টে অ্যানালাইসিস প্ল্যানিং শুরু করে, তখন সে নিজেকে যদি কোনো দুর্বলতা থাকে সেটা কাটিয়ে উঠতে না পারে, সে সেখান থেকে ফেল করে। মানে আমি প্র্যাকটিক্যালি আমার লাইফে সেটা এক্সপিরিয়েন্স করেছি বলে আমি জানি। আমার কেরিয়ারও যদি আপনি দেখেন, আমার প্রথম 60 টেস্টে 5টা 50 ছিল, তারপর 10 টেস্টে কোনো 50 নেই। বিকজ তখন আমার সম্পর্কে তারা জানতো না। যখন আমি রান করা শুরু করেছি আমাকে নিয়ে অ্যানালাইসিস করেছে। ঠিক একই ঘটনা এখনকার ক্রিকেটেও ঘটছে। আপনি দেখবেন একজন প্লেয়ার এসে 1 বছর পারফর্ম করার পরেই তার ফেলিওরগুলো সামনে চলে আসছে, বিকজ তার টেকনিক্যাল কিছু সমস্যা তো থাকেই। এই সময়ের মধ্যে সে পারফর্ম করার কারণে সেই টেকনিক্যাল সমস্যাগুলোকে শুধরায় না। যদি সেগুলো না শুধরায়, পরে যে 1 বছর পরে ধাক্কাটা লাগা শুরু হয়, এবং সেই ঘটনাটাই ঘটে। সো আমার মনে হয় যে প্লেয়ারদের প্রপার গাইড করে যদি তাদের টেকনিক্যাল জায়গা থেকে ডেভেলপ করা যায় এবং প্রস্তুত করে নিয়ে যাওয়া যায়, তাহলে এই সমস্যাগুলো কেটে যাবে। অবশ্যই পূরণ হবে যদি প্রপার পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাওয়া হয়, তাহলে আমার বিশ্বাস এটা অবশ্যই পূরণ হওয়ার মতো প্লেয়ার আমাদের রয়েছে। সেই প্লেয়ারদের আমরা কিভাবে রেডি করে সেখানে সার্ভ করব, মানে ডেলিভার করব, এবং তারা কিভাবে সেটা ডেলিভার করবে সেটা দেখার বিষয় থাকবে, চ্যালেঞ্জ থাকবে। কারণ মানে এক্সপিরিয়েন্স 2 জন প্লেয়ার যারা বাংলাদেশ ক্রিকেটে এত লম্বা সময় সার্ভিস দিয়ে গেছে, তাদের রিপ্লেসমেন্ট এত সহজেই পাওয়া সম্ভব না। বাট রিপ্লেসমেন্টে যারা রয়েছে তাদেরকে আরেকটু প্রপার মোটিভেশন এবং টেকনিক্যাল জায়গা থেকে যদি কাজ করে নিয়ে যাওয়া যায়, আমার বিশ্বাস সেটা অবশ্যই তারা ডেলিভার করতে পারবে। পিংয়ের জায়গা আমার মনে হয় যে মানে অঙ্কন, সোহান এবং আকবর, 3 জনকে আমি এগিয়ে রাখতে চাই। 3 জনের কাছ থেকে আমার বিলিভ করি যে 3 জনই অ্যাভেলেবেল, মানে অ্যাবিলিটি আছে সেটাকে পারফর্ম করার। বিষয় হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগটা এবার অবজার্ভ করার একটা সুযোগ রয়েছে, কে কীভাবে পারফর্ম করছে। অঙ্কন উপরে ব্যাটিং করার কারণে বেশ কিছু ম্যাচ ব্যাটিং করার সুযোগ পাচ্ছে। সোহান, আকবর হয়তো সেই সুযোগটা একটু কম পাচ্ছে, অপেক্ষা কিন্তু আপনি দেখবেন। এখন আকবর রান করেনি, সোহান রান করেনি বা অঙ্কন রান করেছে, সেই জাজমেন্টে যাওয়ার আগে দেখতে হবে কে কোন পজিশনে রান করেছে, কাদের এগেনস্টে কোন কম্বিনেশনে সিচুয়েশনে ম্যাচ ইম্প্যাক্ট কতটুকু রেখেছে। এই জাজমেন্টগুলো করা খুব জরুরি সিলেকশন ক্রাইটেরিয়াতে। সেই জায়গাটা যদি করা হয়, আকবরের নামটা আমি এই জন্য এই লিস্টে রাখতে যাচ্ছি। কারণ আকবরের নামটা হয়তো বা লিস্টে নাম রাখার কারণে অনেকেই আমাকে বলতে পারে আকবর কী পারফর্ম করেছে। আপনাকে ইম্প্যাক্ট ইনিংসটা সিলেক্টররা দেখে, এটা সাধারণ মানুষ দেখবে না। কাগজে কলমে যখন দেখবে আকবরের ইনিংসটা যদি ইম্প্যাক্ট হয়, টিমের প্রয়োজনে যদি সেটা কার্যকরী হয়, আমার মনে হয় তার নামটা সেই লিস্টে থাকতে পারে। সো এই জন্য আমি ঢাকা প্রিমিয়ার লিগে এই 3 জনের দিকে আলাদা নজর রাখতে চাই।